বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প, ভুল। আপনারা শুনতে থাকুন। আগস্ট মাসের এক সকালবেলায় বিধুভূষণ নামক 40-45 বছর বয়সের এক ভদ্রলোক অফিস যাওয়ার জন্য কলেজ স্ট্রিটের এক বাস স্টপে দাঁড়িয়েছিলেন। রাস্তা গিলতে গিলতে বাসগুলো একটার পর একটা আসছিল। বিধুভূষণ সকলের মতো হাত তুলছিলেন, কিন্তু অতিরিক্ত বোঝাই ছিল বলে বাসগুলো থামল না। ড্রাইভার হাত নেড়ে পরের বাস ইঙ্গিত করে চলে গেল। এইভাবে পরপর 3 বার। বিধুভূষণ একবার আর চোখে দেখে নিলেন এখানকার পুরনো বাস স্টপটা উঠিয়ে দেওয়া হয়েছে কিনা। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। হাতে সময় ছিল, তিনি নিশ্চিন্তভাবে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে একটা বাস থামল। নামতে দিন আগে, নামতে দিন আগে, হাঁকল কন্ডাক্টর। সেদিকে কান না দিয়ে বিধুভূষণ সকলের সঙ্গে একজোটে ঢেউয়ের মতো ঝাঁপ দিলেন। কে নামলো কে উঠল তা তিনি বুঝলেন না, কিন্তু বাসটা ছেড়ে দেওয়ার পর বুঝলেন তিনি উঠতে পারেননি। 2-3 জন লোক হইচই করে বাসটার পিছনে ছুটল। তিনি সেরকম কিছু না করে সতর্কভাবে হাতঘড়ি, চশমা, মানিব্যাগ ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে শান্তভাবে অপেক্ষা করতে লাগলেন। আবছাভাবে তার মনে হলো একটা মোটা মতো লোক তার সামনে পাদানিটা আড়াল করেছিল, নইলে তিনি উঠতে পারতেন। পরের বাসটাও এসে থামল। নামতে দিন আগে, কন্ডাক্টর হাঁকল। সকলে ঢেউয়ের মতো ঝাঁপ দিল। সেই ভিড়ে বিধুভূষণ ইঁদুরের মতো দ্রুত চেষ্টায় একটা গর্ত খুঁড়ে নিলেন। এবারে হ্যান্ডেলটা ধরতে পারলেন তিনি, কিন্তু পাদানিতে পা রাখতে পারলেন না। বাসটা ছেড়ে দেওয়ার পর তিনি হ্যান্ডেল ছাড়লেন এবং বুঝলেন এবারও তিনি উঠতে পারেননি। এবারও তিনি অপেক্ষা করতে লাগলেন, কেননা এখনো 17 মিনিট সময় আছে। কিন্তু এবার তা স্পষ্ট মনে হলো একটা মোটা মতো লোক, পাঞ্জাবি পরা, ঘাড়ের চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, তার পথ আটকে ছিল। তিনি 2-1 বার চোখ বুলিয়ে লোকটাকে খুঁজলেন। সম্ভবত লোকটা উঠে গেছে। তিনি বিরক্তিকর ভিড় থেকে চোখ তুলে ল্যাম্পপোস্টে লটকানো চৌকো বাক্সের গায়ে একটা সিনেমার পোস্টার দেখতে লাগলেন। এই তো আমাদের জাতীয় চরিত্র, ভাবলেন তিনি। মানুষের পথ আটকে রাখা, নিজে উঠে যাওয়া, এই সব। পরের বাসটা আসতে দেখে এবার তিনি সতর্ক হলেন। এ বাসটাও থামল। নামতে দিন আগে, হাঁক দিল কন্ডাক্টর। এবার তিনি ঢেউয়ে গা ভাসালেন না। আগে থেকে সতর্ক ছিলেন বলে শক্ত করে কৌশলে তিনি হ্যান্ডেল ধরলেন। বারবার 3 বার। এইবার তিনি পাদানিতে পা রাখলেন, কিন্তু নিয়তি। টের পেলেন যে কে যেন পিছন থেকে তার কোমর ধরেছে। লোকটা টাল খাচ্ছে, তার নিঃশ্বাস বিধুভূষণের ঘাড়ের উপর পড়ছে। আমি পড়ে যাচ্ছি যে, ও মশাই, বিধুভূষণ আর্তকণ্ঠে বললেন। আমার কোমরটা ছেড়ে দিন। অবশেষে বিধুভূষণকে নামতে হলো। লোকটাই টেনে নামালো তাকে। কখনো যা করেন না, এমনিতেই ভীতু শান্ত প্রকৃতির বিধুভূষণ হঠাৎ তাই করলেন। এটা কি হলো বলে লোকটার মুখোমুখি দাঁড়ালেন। দেখলেন এই সেই পরনে পাঞ্জাবি, মাথার চুল পুলিশের মতো ছোট করে কাটা, চেহারাটা চর্বির পাহাড়,
কোনো উত্তর দিল না লোকটা। বিধুভূষণের দিকে চেয়েও দেখল না, অলসভাবে পান চিবোচ্ছিল। আধখোলা চোখ দুটো দেখে হঠাৎ মনে হয় লোকটা যেন ঘুমিয়ে আছে। এত রেগে গিয়েছিলেন বিধুভূষণ যে তিনি তার পুরনো হাঁপানির চাপটা অনুভব করতে লাগলেন। তার গলা আটকে আসছিল এবং হাত পা কাঁপছিল। মনে পড়ল তার প্রেশার সম্প্রতি 200-র খুব কাছাকাছি গিয়েছিল। কোনো রকম উত্তেজনা ডাক্তারের বারণ। প্রায় সঙ্গে সঙ্গে বিধুভূষণ ঠান্ডা হয়ে গেলেন। রাস্তাঘাটে হাঙ্গামা উত্তেজনা তিনি সবসময় এড়িয়ে চলেন। তাছাড়া তার ভয় আছে হঠাৎ করোনারি অ্যাটাক হয়ে যেতে পারে। দুম করে তিনি মরে যেতে চান না। বিধুভূষণ সরে এলেন। লোকটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তিনি দাঁড়িয়ে দেখলেন পরপর 3খানা একই নম্বরের বাস আসছে। তিনি সাবধানে লোকটাকে দূর থেকে একবার দেখে নিলেন। আশ্চর্য, বিধুভূষণের মনে হলো তার কোনো কথাই লোকটার কানে যায়নি। লোকটা বিধুভূষণ যেখানে দাঁড়িয়ে আছেন সেদিকে তাকালো, কিন্তু বিধুভূষণকে দেখলো বলে মনে হলো না। যেন বিধুভূষণের দেহ ভেদ করে লোকটার দৃষ্টি সরে গেল। কোথাও কোনো বাধা পেল না। নির্বিকার লোকটির দিকে বিধুভূষণ তাকিয়ে রইলেন। আশ্চর্য। তৃতীয় বাসটাতে জায়গা পেলেন বিধুভূষণ। যদিও ঠেলাঠেলি ভিড় ছিল, তবু ভিতরে ঢুকতে পারলেন তিনি এবং রড ধরে দাঁড়ালেন। তার অফিস পার্ক স্ট্রিটে। ডালহৌসিতে বাসটা খালি হয়ে গেলে পার্ক স্ট্রিট পর্যন্ত বসে যাওয়া যাবে। ঘড়ি দেখলেন বিধুভূষণ। প্রায় 20 মিনিট কিংবা আরও বেশি দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা। তা হোক, 18 বছরের পুরনো পোষা চাকরি তার। এটুকু খাতির তিনি পেতে পারেন, পানও মাঝে মাঝে। ডালহৌসিতে বাসটা খালি হতে শুরু করলো। ঠিক বিধুভূষণের সামনের সিট থেকে দুজনেই উঠে গেল। তাদের যাওয়ার জায়গাটা করে দিতে গিয়ে একটু কাত হলেন বিধুভূষণ। জানালার ধারের সিট বিধুভূষণের খুব প্রিয়। লোক দুটো বেরিয়ে যাওয়া এবং বিধুভূষণের বসবার চেষ্টা করার ভিতরে যেটুকু সময়ের ব্যবধান এবং দূরত্ব ছিল, তারই ফাঁক দিয়ে কি করে যে বিধুভূষণ তা বুঝলেন না, একটা মোটা মতো লোক ঢুকে গেল এবং জানালার ধারে বসে পড়ল। বিধুভূষণ তাকিয়ে দু চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আশ্চর্য, এই সেই লোকটা, মোটা মতো পাঞ্জাবি পরা, ঘাড়ের চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা। মুহূর্তেই অন্যমনস্ক হয়ে গেল লোকটা। জানালার বাইরে তাকিয়ে রইল। বিধুভূষণের দিকে ফিরেই তাকালো না। কার পাছার ধাক্কা খেয়ে বিধুভূষণ লোকটার পাশেই বসে পড়ল ধপ করে। তাহলে এসব কি হচ্ছে? বিধুভূষণ চোখ বুজে ভেবে দেখার চেষ্টা করলেন। ছেলেবেলায় লজিকে চান্স আর প্রবাবিলিটির যে কথা পড়েছিলেন তা একবার মনে করার চেষ্টা করলেন। কিছুই মনে পড়ল না। একবার সন্তর্পণে চোখ খুলে দেখলেন লোকটা তেমনই অন্যমনস্ক বাইরের দিকে তাকিয়ে আছে। বিধুভূষণ যে পাশে আছেন তা জানে বলে মনে হলো না। বিধুভূষণ লক্ষ্য করলেন লোকটার মুখের বাঁ পাশে ঠিক চোখের কাছেই একটা লালচে আঁচিল রয়েছে। এরপর ময়দানে খোলা হাওয়া লাগতেই বিধুভূষণের একটু ঢুলুনি এলো। বার কয়েক ঝুঁকে পড়ল মাথা। নিজেকে এইভাবে ঘুমিয়ে নিতে দেন তিনি। তিনি জানেন ঠিক বাস স্টপেজে গাড়ি থামলেই তার ঘুম ভেঙে যাবে। কোনো দিন অন্যথা হয়নি। এর সঙ্গে পাভলভের কন্ডিশনড রিফ্লেক্সের কোনো সম্পর্ক আছে কিনা বিধুভূষণ তা ভেবে দেখেননি। কন্ডিশনড রিফ্লেক্সের কথা আবছাভাবে শুনেছেন তিনি। একটা কুকুরকে নিয়ে এই ধরনের পরীক্ষা চালানো হয়েছিল।
কিন্তু পৃথিবীর কোনো কুকুরের সঙ্গেই আজ পর্যন্ত তিনি নিজের সাযুজ্য খুঁজে পাননি। আজও ঠিক বাস স্টপেজে ঘুম ভাঙল এবং বিধুভূষণ ভাত ঘুম থেকে জেগে উঠে আজকের যাবতীয় ঘটনার কথা ভুলে গিয়ে অফিসের দিকে হাঁটতে লাগলেন। ঘাড়ে মাথায় ময়দানের খোলা বাতাস লাগছিল। ভারী খুশি হয়ে উঠলেন তিনি। অফিসে গিয়েই তিনি এক গ্লাস জল খান। আজও খেলেন। হাজিরা খাতায় সই করলেন হাতঘড়ি দেখে। ঠিক 25 মিনিট লেট, তাই লিখে দিলেন। তারপর চক্রবর্তীর মুখোমুখি একই টেবিলে বসলেন বিধুভূষণ। চক্রবর্তী মাথা গুজে অত্যন্ত মনোযোগ দিয়ে একটা ফাইল খুলে দেখছিল, যা সে কখনো করে না। চক্রবর্তী মুখ তুলেই খুব নিচু গলায় বলল, আজই লেট করলেন কেন? আজ কি? জিজ্ঞাসা করেন বিধুভূষণ। আজ নতুন ম্যানেজার চার্জ নিয়েছে যে, বোম্বে অফিসের লোক, একটু কড়া ধাতের। হাসলেন বিধুভূষণ। সে হাসিতে আত্মপ্রত্যয় ছিল। চক্রবর্তী আর চোখে দেখল। দিনটা যেমন খারাপ যাবে বলে প্রথমটা মনে হয়েছিল বিধুভূষণের, তেমনটা হলো না। লাঞ্চ পর্যন্ত বেশ কেটে গেল। বাকিটাও যাবে এই ভেবে তিনি 2খানি কলা, 2টি বিস্কুট, 1 কাপ চায়ের টিফিন সেরে চেয়ারে এসে বসতেই বেয়ারা একটা চিরকুট নিয়ে এলো। তাতে লেখা, ব্যাপারটা জরুরি, তাড়াতাড়ি আসুন। নিচে অস্পষ্ট সই। তার নিচে লেখা ম্যানেজার। একটু ভড়কে গেলেন বিধুভূষণ। গত 18 বছরে তিনি 3 বার মাত্র ম্যানেজারের ঘরে গিয়ে তার মুখোমুখি হয়েছেন। তার মধ্যেও প্রথমবার সেই ইন্টারভিউয়ের সময়। দেখলেন চিরকুটটিতে সই ছাড়া আর বাদবাকি অংশ সুন্দর ঝরঝরে টাইপ করা। বুঝলেন ম্যানেজার নতুন লোক, কাজের লোক, কোনো বিষয় অস্পষ্ট রাখতে চান না। বেয়ারার মুখে সেলাম ঠুকে পাঠালেই হতো, কিন্তু তা তিনি করেননি। বিধুভূষণ কাউকে কিছু বললেন না। ব্যাপারটা তিনি গোপন রেখে 2 তলা থেকে 3 তলায় উঠে এলেন। 3 তলায় মাত্র 2খানা ঘর। একটি কমিটি রুম, অন্যটি ম্যানেজারের। দুটোই এয়ার কন্ডিশন করা। করিডোরে দাঁড়িয়েও সেই ঠান্ডা ভাব টের পাওয়া যায়। বিধুভূষণের প্রায় শীত ধরে গেল। নিজের নাম ধাম লিখে একটা চিরকুট ভিতরে পাঠানোর পরেও অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। 2 জন লোক স্যুট পরা ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে আসবার পর তাঁর ডাক পড়ল। বিধুভূষণ প্রকাণ্ড দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। দরজাটা তার পিছনে আবার নিঃশব্দে বন্ধ হয়ে গেল। সবকিছুই প্রকাণ্ড দেখলেন বিধুভূষণ। প্রকাণ্ড জানালা, প্রকাণ্ড সেলফ, প্রকাণ্ড টেবিল, সবকিছুই খুব চকচকে ঝকঝকে। দেখলেন আরও অনেক আসবাব রয়েছে যার নাম তাঁর জানা নেই। এত কিছুর ভিতরে লোকটাকে চোখেই পড়ে না। নতুন ম্যানেজার কিন্তু মুখ তুলল না। বিধুভূষণের নামধাম লেখা চিরকুটটার দিকে চোখ রেখে বলল, আপনি ব্যাংকিংয়ের কিছু জানেন? বিধুভূষণকে কেউ একবার শূন্যে তুলেই নামিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার ওজনটা চুরি করে নিল। নিজেকে খুব হালকা অনুভব করলেন বিধুভূষণ। পাছে পাখার বাতাসে উড়ে যান সেই ভয়ে সামনের চেয়ারটা পিছনে চেপে ধরতেই তার খেয়াল হলো এই ঘরে পাখা নেই। চেয়ারটা চেপে ধরতে গেলে কোনো শব্দ হয়ে থাকবে। ম্যানেজার তার অন্যমনস্ক চোখ তুলে বিধুভূষণকে দেখলেন। আবার একে না দেখাও বলা যায়। সে দৃষ্টি বিধুভূষণকে ভেদ করে গেল। কোনোখানে বাধা পেল না। কিন্তু বিধুভূষণ দেখলেন বাঁ চোখের পাশে সেই লালচে আঁচিল, মাথার চুল পুলিশদের মতো ছোট করে ছাঁটা, দেহ চর্বির পাহাড়। কি করে সম্ভব হলো? আশ্চর্য!
স্যার, বিধুভূষণ বললেন, আমাদের কাজের সঙ্গে ব্যাংকিংয়ের যোগাযোগটা বেশি। আমার মনে হয় আপনাকে ব্যাংকিংটা শিখে নিতে হবে। ম্যানেজার বললেন। জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? আগে বিধুভূষণ কোনো রকমে মাথা ঠিক রেখে বললেন, আগে 43। তা এমন আর কি, এই বয়সেও অনেকে শেখে। ম্যানেজারকে একটু চিন্তিত দেখালো। ম্যানেজার বললেন, কিন্তু আপনাকে আরো বুড়ো দেখায়, ধরুন 50-50। একটু হাসলেন ম্যানেজার। সার্টিফিকেটের বয়স তাহলে 43 বলছেন? মানে আমার আসল বয়সও? ঠিক আছে ঠিক আছে, হাত তুলে বিধুভূষণকে থামালেন ম্যানেজার। কয়েকটা বই আপনাকে পড়তে হবে বলে ম্যানেজার খানিকক্ষণ চুপ করে রইলেন। বিধুভূষণকে দেখেও দেখলেন না, কিন্তু চোখ দুটো বিধুভূষণের দিকেই রাখা আছে। স্যার, বিধুভূষণ প্রায় কম্পিত কণ্ঠে বলবার চেষ্টা করলেন, স্যার, বাসের সেই ব্যাপারটা। আপনাকে একটা অফিসিয়াল পরীক্ষাতেও পাশ করতে হবে। বিধুভূষণের কথায় কান না দিয়ে ম্যানেজার বললেন, স্যার, ব্যাপারটার জন্য আমি দুঃখিত। বিধুভূষণ তার কথা শেষ করলেন। কোন ব্যাপারটা? ভ্রু কোঁচকালেন ম্যানেজার। স্যার, কলেজ স্ট্রিটে 9:45 না 10:17 সময়। কি হয়েছিল? বিধুভূষণ অসহায়ভাবে মেঝের কার্পেটের দিকে চেয়ে বললেন, ব্যাপারটা খুব খারাপ হয়েছিল স্যার, আমি স্বীকার করছি আপনাকে আমি চিনতে পারিনি। কখন? কোথায়? স্যার, কলেজ স্ট্রিটে স্যার, 9:45, 10:17 ওই সময়। 9:45 কলেজ স্ট্রিট? ম্যানেজারকে খুব অন্যমনস্ক দেখালো। কিন্তু আজ তো আমি অনেক আগেই অফিসে এসেছি, 9:30 বলেই সকৌতুকে বিধুভূষণের দিকে তাকিয়ে নিষ্ঠুরভাবে হাসলেন ম্যানেজার। আপনি আমাকে পেলেন কোথায়? আমার বাড়ি তো বালিগঞ্জে। বিধুভূষণ কথা খুঁজে পেলেন না, কিন্তু তার মনে হচ্ছিল এর উত্তরে উপযুক্ত যে কথাগুলো বলা যায় সেগুলো তার মাথার চারপাশে বাতাসের ভিতর বিজবিজ করে ঘুরে বেড়াচ্ছে। তারই দু একটা ধরবার জন্য তিনি মাথা ঝাঁকালেন, কান চুলকালেন, হাত দিয়ে মশা তাড়ানোর মতো বাতাসে ঝাপটা মারলেন। শেষ পর্যন্ত তার মুখ দিয়ে বেরোলো, ভুল স্যার, সবই ভুল। ক্রেজি? হাসলেন ম্যানেজার। কিন্তু ব্যাংকিংটা ভুললে চলবে না, মনে থাকবে। অসহায় বিধুভূষণ মাথা নাড়লেন। থাকবে স্যার। আর দেখছি আপনি আজ 25 মিনিট লেট বলে সোনার চেনে বাঁধা চাবিটা বো বো করে ঘোরালেন ম্যানেজার। বিধুভূষণের মনে পড়ল ম্যানেজারের গাড়ি আছে, অফিস থেকেই সেই গাড়িটা দেওয়া হয়েছে। চাবিটা ঘোরাতে ঘোরাতেই ম্যানেজার বললেন, এরকম যেন আর না হয়। কি না হওয়ার জন্য বলছেন ম্যানেজার, তা না বুঝেই বিধুভূষণ মাথা নাড়লেন। না, হবে না স্যার। আপনি আসুন তাহলে, ম্যানেজার বললেন। তার হাতে তখনও চাবিটা ঘুরছে। অস্ফুট গলায় বললেন, 9:45 কলেজ স্ট্রিট। বিধুভূষণ ফিরে আসছিলেন। কি একটা শব্দে পিছন ফিরে দেখলেন ম্যানেজারের হাত থেকে চাবিটা ছিটকে প্রথমে গ্লাস টপ টেবিলের ধারে লেগে মেঝের কার্পেটের উপর পড়ে গেল। অন্যমনস্ক ম্যানেজার সেটা তুলতে নিচু হতেই
ভীষণ চমকে উঠলেন বিধুভূষণ। তার মনে হলো ম্যানেজারের পিছন দিকটা কলকবজায় ভরা। রেডিওর পিছনের ঢাকনাটা খুলে ফেললে যেমন দেখায়, অনেকটা তেমনি। মনে হলো কোমরে একটা প্লাগ লাগানো আছে, যার তার কোনো গুপ্ত প্লাগ পয়েন্ট পর্যন্ত গেছে। বিস্ময়ে ঘুরে দাঁড়ালেন বিধুভূষণ। এক পলকের ভুল সংশোধন করে ম্যানেজার আবার সোজা হয়ে বসেছেন তখন। গম্ভীর মুখ, চোখ অন্যমনস্ক। ধীরে বললেন, আপনি আসুন। বিধুভূষণ কিছুই বললেন না। তার মনে হলো তিনি এক অদৃশ্য বেতার সংকেত পেলেন। ম্যানেজারের দুর্মনস্ক চোখ যেন কি বলল, কি করা যাবে বলুন? চাবিটা পড়ে গেছে, সুতরাং সেটা কুড়িয়ে নেওয়াই তো নিয়ম। একটা ভুল হয়ে গেছে যে আপনি আমার কলকবজা দেখে ফেলেছেন, কিন্তু আমার কি করার ছিল? বিধুভূষণ একটু ইতস্তত করলেন, কিন্তু ম্যানেজারের পিছন দিকটা আর দেখা গেল না। এবার উনি খুব সতর্ক। বিধুভূষণকে উকিঝুঁকি দিতে দেখে বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? কিছু না স্যার। বিধুভূষণ খানিকটা দুঃসাহসে ভর করে হাসলেন। স্যার, আপনার পিছনটা? আমার পিছনটা? ম্যানেজার হাঁ করে বিধুভূষণকে দেখতে লাগলেন। আগে স্যার, আমি দেখে ফেলেছি। দুষ্টু ছেলের মতো মুখ করে বললেন বিধুভূষণ। কি দেখেছেন? প্রশ্ন করলেন ম্যানেজার। আপনার পিছনে, বলতে গেলেন বিধুভূষণ। প্রায় লাফিয়ে উঠলেন ম্যানেজার। কি? কাঁকড়া বিছে? আরশোলা? উঠে দাঁড়ালেন ম্যানেজার। বিধুভূষণ দেখলেন, না, কলকবজা কিছুই নেই। পাঞ্জাবির সাদা পিঠ দেখা যাচ্ছে। এ কি চোখে দেখবার ভুল? নিজের চোখ কচলালেন বিধুভূষণ। কোনো ক্রমে বললেন, ভুল স্যার, সবই ভুল। মুহূর্তেই ম্যানেজারের ফর্সা মুখ রাঙা হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়েছিলেন। দুহাতে পাঞ্জাবির পিছন দিকটা ঝাড়বার চেষ্টা করেছিলেন। হঠাৎ বিধুভূষণের কথা শুনে তিনি যেন আরশোলা বা কাঁকড়া বিছে খুঁজে না পেয়ে ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, নাও গেট ইয়োরসেলফ আউট, ইউ ইউ বিধুভূষণ নিঃশব্দে দরজা ঠেলে বেরিয়ে এলেন। আস্তে আস্তে শুনলেন ম্যানেজার চাপা রাগের গলায় বলছেন, কলেজ স্ট্রিট 9:45, আমার পিছনটা কাঁকড়া বিছে আরশোলা, এর মানেটা কি? ভুল স্যার, স্যার সবই ভুল, বিধুভূষণ মনে মনে বললেন। বাইরে এসে করিডোর ধরে এগিয়ে গেলেন তিনি। চাকরিটা বোধহয় আর রাখা গেল না। কিন্তু কেন? কেন? কোথায় ভুল হচ্ছে? নিজের সিটে এসে বসবার কিছুক্ষণ পরেই সেকশন ইনচার্জের একটা চিরকুট পেলেন বিধুভূষণ। তাতে লেখা, ম্যানেজারের আদেশ মতো আপনাকে জানানো হচ্ছে যে ম্যানেজার মনে করেন আপনি আজ খুব সুস্থ নন। আপনাকে অফিস ছেড়ে যাওয়ার এবং বিশ্রাম নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আজ এখন আপনার ছুটি। নিচে অস্পষ্ট সই। তার নিচে লেখা, সেকশন ইনচার্জ। মুহূর্তেই খুশি হয়ে উঠলেন বিধুভূষণ। গত 18 বছর চাকরিতে এই প্রথম তিনি একা উপরওয়ালার ইচ্ছায় ছুটি পেয়েছেন। কাউকে কিছু বললেন না বিধুভূষণ, চক্রবর্তীকেও না। তাড়াতাড়ি ফাইলে কাগজপত্র বেঁধে ছেঁধে রাখলেন। আশ্চর্য, তার বিশ্রাম দরকার কথাটা তার নিজেরও অনেক কবার মনে রয়েছে। বেরিয়ে পড়লেন বিধুভূষণ। বেরিয়েই একটা ট্যাক্সি ধরলেন। পিছনের সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বললেন, কলেজ স্ট্রিট, না না, কলেজ রো। ট্যাক্সি দ্রুত চলল। হু হু করে হাওয়া লাগছিল বিধুভূষণের চোখে মুখে। মুহূর্তেই ভাত ঘুমটা
ফিরে আসতে চাইছে টের পেয়ে যেন আধা স্বপ্নের ভিতর হাসলেন বিধুভূষণ। অনেক কিছুর শখ ছিল তার। নিজের এমনি একটা গাড়ি থাকলে এমনই ঘুমিয়ে ঘুমিয়ে অফিস আসতে পারতেন তিনি। ঘুমিয়েও যেতে পারতেন। না, কিছুই হয় না মনের মতো, কখনোই হয় না। কিন্তু কেন হয় না? সামান্য চোখ খুলে তিনি বাইরের দিকটা দেখলেন। খানিকক্ষণ দেখেই চমকে উঠলেন তিনি। এ তো রেড রোড। আশ্চর্য, এ রাস্তায় তো তার আসবার কথা নয়। ঝাঁঝিয়ে উঠলেন তিনি। এটা কি হলো? ও ট্যাক্সি ড্রাইভার, এটা তো রেড রোড, ধর্মতলা যাচ্ছ যে। ট্যাক্সিওয়ালা মুখ ঘোরাতেই খানিকটা থতমত খেয়ে আমতা আমতা করে বিধুভূষণ বললেন, ভুল স্যার, ভুল, সবই ভুল স্যার। তিনি চোখ বুজে ফেললেন। কেননা ততক্ষণে ট্যাক্সি ড্রাইভারের বাঁ চোখের নিচে লালচে আঁচিলটা দেখে ফেলেছেন। সেই পুলিশদের মতো ছোট করে ছাঁটা চুল, পরনে পাঞ্জাবি। আশ্চর্য! আর কিছুই দেখতে চাইলেন না বিধুভূষণ। শুধু আরেকবার বিড়বিড় করলেন, ভুল স্যার। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে নিলে অনেকক্ষণ পর। আর একবার অতি সন্তর্পণে চোখ খুললেন বিধুভূষণ। টেলিভিশন তিনি তখনও দেখেননি, কিন্তু তার হঠাৎ মনে হলো সামনের উইন্ডস্ক্রিন। পুরো উইন্ডস্ক্রিন জুড়ে ছবি ভেসে উঠেছে। অচেনা পথঘাট, অচেনা গাছ, অদেখা বাড়িঘর, লোকজন। এ কি বিদেশ? এত সহজে বিদেশ, এত অল্প সময়ে? নাকি টেলিভিশন? মোটা ফর্সা ম্যানেজারের ঘাড়ের পাশ দিয়ে কিছুক্ষণ সেই টেলিভিশন দেখে তিনি আরেকবার বলবার চেষ্টা করলেন, ভুল স্যার, সবই ভুল। ম্যানেজার, এখন ড্রাইভার, তাকে লক্ষ্যই করলেন না। চোখ বুজে পরম আরামে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। কলেজ রোতে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিলেন তিনি। ভাড়াটা সরাসরি ম্যানেজারের হাতে দিতে একটু লজ্জা করছিল তার। ম্যানেজার সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, তার দিকে তাকালেনও না। এমনকি ভাড়ার 1 টাকা 20 পয়সা গুনেও নিলেন না। বিধুভূষণ বিনীতভাবে নমস্কার করলেন তাকে। ট্যাক্সিটা চলে গেল। সেই দিকে চেয়ে রইলেন বিধুভূষণ। আশ্চর্য! বাড়িতে ঢুকতেই একটা হইচই পড়ে গেল। 2 ছেলে মেয়ে ছুটে এলো। গিন্নি নেমে এলেন হাঁপাতে হাঁপাতে। কি গো, কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ নয় তো? মৃদু হেসে বরাভয়ের ভঙ্গিতে হাত তুলে তাদের নিরস্ত করলেন বিধুভূষণ। কিচ্ছু হয়নি। তাহলে অফিস? ছুটি হয়ে গেল আজ। কেন গো? হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন বিধুভূষণ। একজন কেরানি মারা গেল হঠাৎ, তাই। একটু চুপ করে থেকে বললেন, আমাকে বিরক্ত করো না কেউ, আমি একটু ঘুমাবো। বলে সিঁড়ি ভেঙে নিজের ঘরে এলেন বিধুভূষণ। সন্তর্পণে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলেন। কি করে কোন পথে গেলে লোকটাকে এড়ানো যায় তা বিধুভূষণ ভেবে পেলেন না। চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, কিন্তু সেটা কেমন দেখাবে? তাছাড়া তার ছেলেমেয়েরাও বড় হয়নি। বুড়ো মা বাবাকে টাকা পাঠাতে হয়। গিন্নিকে নিয়ে তার শখ আহ্লাদ এখনো মেটেনি। কি করবেন বিধুভূষণ? অনেক ভেবে টেবে দেখলেন বিধুভূষণ। তার মনে হলো এ ব্যাপারটা কাউকে জানিয়ে দিলেই হয়। কাকে জানাতে হবে তার কিছুই তিনি জানেন না। তবু আবছাভাবে তার মনে হলো এ ব্যাপারে একটা যুক্তিপূর্ণ অভিযোগ তিনি খাড়া করতে পারেন। কিছুই জানেন না বিধুভূষণ, কাকে জানাবেন, কি জানাবেন এবং কিভাবে জানাবেন।
তবু তিনি গোটা 2 ফুলস্ক্যাপ পেপার তার ছেলের লম্বা খাতা থেকে ছিঁড়ে নিলেন। তারপর কলম বাগিয়ে বসলেন তিনি। লিখলেন মান্যবরেষু। তারপর লিখলেন আমার একটা অভিযোগ আছে। তারপর কি লিখবেন ভেবে না পেয়ে কলম কামড়ে ধরে জানালার বাইরের দিকে তাকিয়ে রইলেন। কোথায় কি একটা গোলমাল রয়েছে, ষড়যন্ত্র রয়েছে যা তিনি ধরতে পারছেন না। উঠে খানিকক্ষণ পায়চারি করলেন, আবার বসলেন। খানিকটা আঁকিবুকি করলেন কাগজটার উপর, আরো কাগজ ছিঁড়লেন খাতা থেকে। তারপর টেবিলে মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন বিধুভূষণ। ঘুম ভাঙল গিন্নির ডাকে। ধর্মর করে উঠে দেখলেন অন্ধকার হয়ে এসেছে। দরজা খুলে দিতেই গিন্নি বললেন, এত ঘুম? খেঁকিয়ে উঠতে যাচ্ছিলেন বিধুভূষণ। হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ অদ্ভুত স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্ন দেখেছেন যে একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে, কিন্তু আশ্চর্য হচ্ছে এই যে সেই ঘুম ভাঙাটাও আসলে স্বপ্নের ভিতরেই ঘটেছে। তারপর আরো একবার ঘুম ভাঙল। তার মনে হলো আগের জেগে ওঠাটাই স্বপ্ন ছিল। এইভাবে একটার পর একটা স্বপ্ন ভাঙছিল, আর তার আরো মনে হচ্ছিল আগেরটাই স্বপ্ন ছিল। আগের ঘুমটাই ছিল ঘুম, স্বপ্নের ভিতরে স্বপ্ন, তার ভিতরে স্বপ্ন, প্রতিটি স্বপ্নই ভেঙে যাওয়ার স্বপ্ন। এইভাবে ঘুমের ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন, আরো ভিতরে ঘুম ভেঙে যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে কত দূর তলিয়ে গেছিলেন বিধুভূষণ। ভেবেই উত্তেজিত হলেন বিধুভূষণ। রক্তচাপ বেড়ে গেল। গিন্নিকে বললেন, আমায় একটা রামচিমটি কাটো তো, যেমন প্রথম প্রথম কাটতে। কেন গো? বুঝতে পারছি না জেগে আছি না ঘুমিয়ে আছি। আহা, গিন্নি বললেন। দেখো না। গিন্নি ফিক করে হেসে ফেললেন। হাসিটা চমৎকার। এখনো বুকের ভিতর তোলপাড় করে ওঠে বিধুভূষণের। তিনি 2 ব্যগ্র হাত বাড়িয়ে দিতেই গিন্নি ছুটে পালালেন। বিধুভূষণ হাই তুললেন, লাইট জ্বালালেন, তারপর চুপচাপ টেবিলের ওপর পত্রটার দিকে তাকিয়ে রইলেন। মান্যবরেষু, আমার একটি অভিযোগ আছে, ব্যাস, আর কিছু লেখা নেই। গিন্নি চা নিয়ে এলেন কিছুক্ষণ পর। চায়ের কাপটা রেখে সদ্য বাঁধা খোপাটা ঠিকঠাক করতে করতে হঠাৎ বললেন, ও, তোমায় বলতে ভুলে গেছি, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তোমায় খুঁজতে একটা লোক এসেছিল। চায়ের কাপটা প্রায় উল্টে ফেলে ঘুরে দাঁড়ালেন বিধুভূষণ। কে? গিন্নি হেসে বললেন, কে যেন, চিনি না, একটা চিরকুট দিয়ে গেছে। কেমন চেহারা লোকটার? রুদ্ধশ্বাসে বললেন বিধুভূষণ। তেমন লক্ষ্য করিনি তো, তবে সুন্দর চেহারা, ফর্সা, মোটাসোটা, ছোট করে ছাঁটা চুল। পুলিশদের মতো? না না, পুলিশ টুলিশ মনে হলো না। আহা, পুলিশ কে বলেছে? বলছি চুলটা কি পুলিশদের মতো? কি জানি বাপু। রসালো ঠোঁট উল্টে বললেন গিন্নি। কিন্তু সেদিকে লক্ষ্য করলেন না বিধুভূষণ। জিজ্ঞেস করলেন, চোখের বাঁ পাশে একটা লালচে আঁচিল ছিল, মনে করে দেখো তো। গিন্নি খানিকক্ষণ ভেবে বললেন, ঠিক মনে পড়ছে না, তবে হতে পারে। চোখ দুটো যেন কেমন বাপু, এমন হাঁ করে দেখছিল, মনে হচ্ছিল কোথায় যেন। ম্যানেজার, প্রায় আর্তকণ্ঠে বললেন বিধুভূষণ। কে? কার কথা বলছো? জবাব দিলেন না বিধুভূষণ। হঠাৎ 2 হাত বাড়িয়ে
বললেন, কই দেখি। চমকে 2 পা পিছিয়ে গেলেন গিন্নি। বললেন, কি চাইছো? তোমার কি লজ্জা শরম? আহা, ওসব নয়, চিরকুটটা দেখি। ও, যেন খানিকটা হতাশ হলেন গিন্নি। আঁচলের গেরো খুলে চিরকুটটা দিলেন বিধুভূষণের হাতে। চলে যেতে যেতে প্রায় হতাশ অস্ফুট গলায় বললেন, কি যে হয়েছে তোমার? চিরকুটটা খুলে স্তব্ধ হয়ে গেলেন বিধুভূষণ। ঝকঝকে টাইপ করা ছোট্ট একটু চিঠি। এত দ্বারা শ্রী বিধুভূষণ সরকারকে জানানো যাইতেছে যে আমরা তাহার অভিযোগপত্রটি প্রাপ্তি স্বীকার করিতেছি। তাড়াতাড়ি আবার হাতড়ে দেখলেন বিধুভূষণ, অভিযোগপত্রটা তখনও লেখাই হয়নি, শুধু পাঠটুকু লেখা হয়েছে, মান্য বরেশু, আমার একটি অভিযোগ আছে। আস্তে আস্তে আবঝাভাবে বুঝলেন বিধুভূষণ, এই অদ্ভুত খানা তল্লাশি থেকে তার আর কোনো রেহাই নেই। আবঝাভাবে তিনি ম্যানেজারের পেছনে সেই কলকবজা, প্লাগ, গুপ্ত প্লাগ পয়েন্ট, বেতার সংকেত, টেলিভিশনের অর্থ ধরতে পারলেন। হতাশভাবে বসে রইলেন বিধুভূষণ। না, তার আর কিছুই করবার নেই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্প সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।